ভোট মানে তো শুধু একটা ছাপ দেয়া নয়, তাই না? এর পেছনে থাকে অনেক না বলা কথা, কিছু অভিযোগ, কিছু আশা। চলুন আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। একেবারে গভীরে গিয়ে দেখব পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র গোয়ালপুকুরকে। দেখব অভিযোগগুলো ঠিক কোথা থেকে জন্মায় আর তার সমাধানের পথই বা কী হতে পারে। তো এই যে গোয়ালপুকুর, এটা ঠিক কোথায়? পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একেবারে বর্ডারে কাছে। মানে একদিকে সীমান্ত, অন্যদিকে নদী। এই দুটো জিনিসই এখানকার মানুষের জীবন আর রাজনীতিকে একটা অন্য মাত্রা দিয়েছে, বুঝলেন? আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। দেখুন, কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে শুধু কে জিতছে বা কে হারছে সেটা দেখলে হয় না। আসল জিনিসটা হলো সেখানকার মাটি আর মানুষের সম্পর্কটা বোঝা। তাদের রোজকার জীবনটা কেমন, তাদের সমস্যাগুলো কি, চলুন সেটাই আগে দেখি। প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়বে সেটা হলো এখানকার জনসংখ্যা। প্রায় ৭৭% বেশি মানুষ মুসলিম সম্প্রদায়ের। আর স্বাভাবিকভাবেই এই পরিচয়টা এখানকার সমাজ আর রাজনীতির পুরো কাঠামোটাকেই একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়। শুধু ধর্ম নয়, ভাষাও এখানে একটা বড় ফ্যাক্টর। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখুন, এখানে উর্দুওয়ালা লোকের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৪৭.৫%। তারপর বাংলা আর সুরজাপুরি বলেও একটা ভাষা আছে। এর মানে কি? এর মানে হলো এখানে অনেকগুলো ছোট ছোট সাংস্কৃতিক গোষ্ঠী আছে, আর তাদের প্রত্যেকের নিজস্ব চাহিদা আর পরিচয় আছে। এবার একটা বেশ চিন্তার বিষয় দেখুন, এখানকার সাক্ষরতার হার মাত্র ৪২%। মানে রাজ্যের গড় যেখানে ৭৭%, সেখানে এটা কতটা কম ভাবুন। শিক্ষার এই অভাবটাই কিন্তু এখানকার উন্নয়নের পথে সবচেয়ে বড় একটা দেওয়াল তুলে দিয়েছে। আর এখান থেকেই জন্ম নিচ্ছে আরও অনেক সমস্যা। আর শিক্ষার অভাবের পরের ধাপটাই হল দারিদ্র্য। এখানকার প্রায় ৫৯% গ্রামের পরিবার দারিদ্র্য সীমার নিচে, মানে অর্ধেকেরও বেশি। এই দুটো সংখ্যাকে পাশাপাশি রাখলেই বোঝা যায় উন্নয়নের ঘাটতিটা ঠিক কতটা গভীর। তো আমরা যে সংখ্যাগুলো দেখলাম, এগুলো তো শুধু ডেটা নয়, এগুলো আসলে এখানকার মানুষের জীবনের ভিতরের ফাটলগুলো। আচ্ছা, এই যে এত সমস্যা, এর থেকে মানুষের মনে রোজ কি কি অসন্তোষ তৈরি হচ্ছে, চলুন এবার সরাসরি সেই অভিযোগগুলোই শুনি। মানুষের অভিযোগের তালিকাটা যদি দেখেন, তাহলে প্রথমেই আসবে ভাঙা রাস্তার কথা, বিশেষ করে NH-34। তারপর রেশন ঠিকমতো না পাওয়া, বন্যার সময় সাহায্য না পাওয়া, এগুলো তো আছেই। সাথে রয়েছে পানীয় জল আর বিদ্যুতের সমস্যা। আর সব কিছুর ওপরে সরকারি প্রকল্পের দুর্নীতি। এই সব মিলিয়েই মানুষের মনে হতাশা জমছে। দুর্নীতি বা কাটমানি শব্দটা তো আমরা রোজই শুনি, কিন্তু এর আসল চেহারাটা কেমন? এই ঘটনাটা শুনুন। একজন ইটভাটার শ্রমিক সরকারি প্রকল্পে একটা বাড়ি পাওয়ার জন্য পার্টির এজেন্টকে ৩০,০০০ টাকা দিয়েছেন। আর পেয়েছেন কি? একটা অর্ধেক তৈরি বাড়ি। এর থেকে আর বাস্তব উদাহরণ কি হতে পারে? আর একটা বড় ধাক্কা হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটা শুধু রাজ্যের বড় খবর নয়, গোয়ালপুকুরের মতো জায়গার প্রত্যেকটা পরিবারকে এটা ছুঁয়ে গেছে। একটা পুরো প্রজন্মের সরকারি চাকরির স্বপ্ন, তাদের আশা, সবটাই যেন এই দুর্নীতির কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। এই সব কিছুর প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই, তাই না? এই চার্টটা দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি অসাধারণ পরিবর্তন। কংগ্রেসের ভোট শেয়ার হুড়মুড়িয়ে পড়েছে। আর সেই খালি জায়গাটা কারা ভরল? একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি। রাজনৈতিক সমীকরণটা পুরোপুরি বদলে গেছে। তার মানে মানুষ যখন ভাঙা রাস্তা নিয়ে বা কাটমানি নিয়ে কথা বলে, তখন তারা কিন্তু শুধু একটু সুবিধার জন্য ভিক্ষে চাইছে না, তারা আসলে তাদের সাংবিধানিক অধিকারটা চাইছে। কারণ প্রত্যেক নাগরিকের একটা মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে, আর সেই অধিকারের মধ্যেই পড়ে তোলাবাজি থেকে মুক্ত থাকা, আর যারা ক্ষমতায় আছে তাদের দায়িত্বের সাথে প্রশ্ন করার অধিকার। তো আমরা তো ভোটারদের দিকটা দেখলাম, তাদের ক্ষোভ, হতাশা সব বুঝলাম। আচ্ছা, এবার একটু অন্য দিক থেকে দেখি। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, তাদের রণকৌশলটা কি? চলুন এবার সেই বিশ্লেষণটা করা যাক। ক্ষমতাসীন দলের অবস্থাটা বেশ মজার। একটা বিরোধাভাস বা কন্ট্রাডিকশন আছে। একদিকে দেখুন ৪৫,০০০-এর বিশাল মার্জিনে জয়, মানে ব্যক্তিগত স্তরে ভোট প্রচুর, কিন্তু অন্যদিকে উন্নয়নের মাপকাঠিতে অনেক পিছিয়ে,
দারিদ্র্য, শিক্ষার হার, রাস্তাঘাট এসব জায়গাতেই ব্যর্থতা চোখে পড়ছে। তো লড়াইটা হচ্ছে দুটো ভিন্ন শক্তির মধ্যে। একদিকে আছে রাজ্যের ক্ষমতা, প্রশাসনিক কলকবজা আর একটা মজবুত স্থানীয় সংগঠন। আর তার বিপরীতে আছে কেন্দ্র সরকারের সমর্থন আর একটা নতুন ন্যারেটিভ, উন্নয়ন আর সুরক্ষার কথা। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট উঠে আসছে। আমরা এটাকে বলি সংখ্যালঘু ক্লান্তি বা মাইনরিটি ফ্যাটিগ। মানেটা কি? মানে হলো যে সম্প্রদায়কে বছরের পর বছর ধরে একটা দলের নিশ্চিত ভোট ব্যাংক হিসেবে দেখা হয়েছে, তারা এখন ক্লান্ত। উন্নয়নের গতি এতই ধীর যে তারা হতাশ। তাদের মনে হচ্ছে তাদের আনুগত্যকে দুর্বলতা হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এই অনুভূতিটাই কিন্তু ক্ষমতাশালী দলের জন্য সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আচ্ছা, অনেক তো সমস্যা আর রাজনৈতিক সমীকরণের কথা হলো, কিন্তু শুধু বিশ্লেষণ করে তো লাভ নেই। সমাধানের পথটা কি? চলুন এবার একটা পরিষ্কার কার্যকরী শাসনের ব্লুপ্রিন্টের দিকে নজর দেয়া যাক। কি করা যেতে পারে? প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো পরিকাঠামো। মানুষের ১ নম্বর অভিযোগ কি ছিল? ভাঙা রাস্তা। তো তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যান দরকার। যেমন ২ বছরের মধ্যে NH ৩৪ আর ১০০টা গ্রামের রাস্তা সারানোর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা। একদম নির্দিষ্ট প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়। দ্বিতীয় বড় সমস্যা হল বেকারত্ব, বিশেষ করে যুবকদের মধ্যে। এর জন্য কি করা যায়? এখানকার অর্থনীতির ওপর ভিত্তি করে একটা বড় প্রজেক্ট দরকার, যেমন একটা ২০০ কোটি টাকার কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার। এটা যদি করা যায় তাহলে সরাসরি প্রায় ২,০০০ নতুন চাকরি তৈরি হতে পারে। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি, সেটা হলো সরকারি পরিষেবাগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে শুধু ঘোষণা নয়, ডেলিভারি। পাইপের জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড, এই বেসিক জিনিসগুলো যখন মানুষ পাবে, তখনই তো তাদের জীবনের মর্যাদা বাড়বে। এখনকার দিনে এই সব কথা মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতেই হয়। কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। প্রচারের জন্য মানুষের ব্যক্তিগত ডেটা ব্যবহার করার সময় দেশের ডেটা সুরক্ষা আইন মেনে চলতেই হবে। কারোর অনুমতি ছাড়া তার তথ্য ব্যবহার করা যাবে না। এই গোপনীয়তাকে সম্মান করাটাও কিন্তু ভালো শাসনেরই একটা অঙ্গ। তো সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা বুঝলাম যে আসল চ্যালেঞ্জটা শুধু পরের ভোটে জেতা নয়। আসল চ্যালেঞ্জ হল মানুষ আর সরকারের মধ্যে যে বিশ্বাসের সম্পর্কটা ভেঙে গেছে, সেটাকে আবার জোড়া লাগানো। কিন্তু প্রশ্নটা খুব কঠিন। যে মাটিতে মানুষ বারবার শুধু মিথ্যে প্রতিশ্রুতি পেয়েছে, সেখানে নতুন করে বিশ্বাস তৈরি করা হবে কিভাবে? এটা কি আদৌ সম্ভব? উত্তরটা হল, বিশ্বাস মুখের কথায় আসে না। বিশ্বাস অর্জন করতে হয়। কিভাবে? এমন কাজ করে যা মানুষ নিজের চোখে দেখতে পাবে, যাচাই করতে পারবে, স্বচ্ছতার মাধ্যমে। আসলে ওই তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে যখন সত্যিকারের গুড গভর্নেন্স বা সুশাসনের ইঞ্জিনিয়ারিং শুরু হবে, তখনই গোয়ালপুকুরের আসল ভবিষ্যৎ তৈরি হবে।